অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান সহ সবাইকে জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে গণভোটে হ্যাঁ রায় দিতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে না হলে বাংলাদেশে পরিবর্তন আসত না। কক্সবাজারের শহীদ সুভাষ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত গণভোট 2026 সংক্রান্ত জনসচেতনতা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যারা জনগণের অধিকারের পক্ষে, যারা চায় না আর কখনো আয়নাঘর, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ফিরে আসুক, তারা হ্যাঁর পক্ষে থাকবে। সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর না হলে বাংলাদেশে পরিবর্তন আসতো না জনসমর্থন ছাড়া। তাই সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে বলেই তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদের পক্ষে তারা নায়ের প্রচারণা করবে, যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে তারা নায়ের পক্ষে যাবে, যারা জনগণের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আর কখনোই চায় না আয়নাঘর ফেরত আসুক, গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ফেরত আসুক, তারা সবাই হায়ের পক্ষে ভোট দেবে। সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সকাল 7টায় ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 7টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন, ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত 10 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই। মামলার আসামি জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামাল। তবে ঘটনার সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে গাড়ি। গতরাতে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় রিপনের পরিবারের কাছে। এরপরেই স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে গতকাল ভোরে ফিলিং স্টেশনে তেল নেওয়ার পরে সুজনের থেকে টাকা চায় রিপন। তা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন বাধা দেয়। এই সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই রিপন প্রাণ হারায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বড় একটি চালান উদ্ধারে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল ভুলতার লাফড়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পুকুর সংলগ্ন বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 1621 বোতল ফেন্সিডিল, 10,000 পিস ইয়াবা এবং 135 কেজি গাঁজা। জব্দকৃত এইসব মাদকের আনুমানিক মূল্য প্রায় 1,50,00,000 টাকা। অভিযান চলাকালীন পাচার চক্রের সাথে জড়িত 3 জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। লাবড়াপাড়া এলাকার একটি পুকুর সংলগ্ন কয়েকটি বাড়ি এবং একাধিক জায়গা থেকে সর্বমোট 1600 বোতল স্কার্ফ এবং ফেন্সিডিল, 9,500 পিস ইয়াবা এবং সর্বমোট 108 কেজি গাঁজাসহ 3 জন মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের সর্বমোট বর্তমান বাজার মূল্য প্রায় 1,50,00,000 টাকা এবং পরবর্তীতে আটককৃত মাদকদ্রব্য এবং 3 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে রূপগঞ্জ থানায় ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামে বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র তৈরি সরঞ্জাম সহ 2 ভাইকে আটক করেছে সেনাবাহিনী। রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারওয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় অ্যাডহক 48 এয়ার ডিফেন্স রেজিমেন্ট এই অভিযান চালায়। ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধান জানান, অভিযানে 4টি বিদেশি শটগান, 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 13 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা হলেন সালাউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পি। তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি করে চট্টগ্রাম বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করছিল। আটক 2 জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি সেতুর জন্য সরকারি দপ্তরে বছরের পর বছর ঘুরেছেন মানিকগঞ্জের হিজলাইনবাসী, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে নিজেরাই গ্রামে গ্রামে ঘুরে টাকা সংগ্রহ করেন এবং সেই টাকায় কালীগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে দীর্ঘ 150 ফুটের বাঁশ কাঠের সেতু। তবে একটি সেতুর অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছে ক্ষুদে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্য ছবিতে রাকিব হাসানের প্রতিবেদন।
কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো। এই প্রভাতের মতোই অবস্থা হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর পার্শ্ববর্তী হিজলাইন এলাকাবাসীর। সরকারিভাবে একটি পাকা সেতু না পেয়ে নিজেরাই টাকা তুলে বাঁশকাঠের সাঁকো নির্মাণ করছেন। নরভরে এই সাঁকো দিয়ে প্রতিদিনই যাতায়াত করে মানিকগঞ্জ সদর ও পৌরসভার কয়েক হাজার মানুষ। চলাচল করে মোটরসাইকেল ও কৃষিকাজে ব্যবহৃত রিক্সা, ভ্যান। ফলে প্রতিনিয়তই আতঙ্কে থাকেন চলাচলকারীরা। আমাদের এইখান দিয়ে শহরে মাত্র অল্প 8 কিলো রাস্তা যেতে হয়, কিন্তু সময় মতো এই ব্রিজটা না থাকার কারণে আমরা পৌঁছাইতে পারি না। আমাদের 20 কিলো ঘুরে যেতে হয় অনেক দূর কষ্ট করে। সবজি ফলানো হয়, ক্ষেত থেকে যদি গাড়ি যায় তাহলে অনেক সুবিধা। রাস্তার কারণে কিন্তু ক্ষেত থেকে গাড়ি যায় না, ওই ক্ষেত থেকে লুট করে তারপরে নদী পার করে তারপর গাড়ি তুটাইতে হয়। আমরা নিজেরা পুরো এলাকাবাসী থেকে টাকা পয়সা সংগ্রহ করছি। সংগ্রহ করে আমরা এটা প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে আমরা এই কাঠের ব্রিজটা দিচ্ছি। তো এটা তো লং টাইমের জন্য না, শর্ট টাইমে 1 বছরের জন্য দিচ্ছি, 1 বছরে এটা শেষ হয়ে গেল। ঝুঁকি নিয়েই ব্যস্ততম সাঁকো দিয়ে সকাল সন্ধ্যা যাতায়াত করে কৃষক সহ চাকুরিজীবী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। জনভোগান্তি দূর করতে দ্রুত পাকা ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। আমরা প্রায় 150 স্টুডেন্ট আমরা স্কুলে যাই আমাদের এই গ্রামে থেকে, তো আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। এই জায়গায় একটা ব্রিজ হলে ভালো হতো। যখন বৃষ্টিপাত হয় তখন আমাদের জামা কাপড়ে এবং শরীরে অনেক কাদা ছুটে যায়। যে গ্রামাগঞ্জ গাড়ি ঘোড়া পাওয়া যায় না আর যাওয়া যায় না, নদী পারাপার রাস্তাঘাটে মানুষ লোকজন একটু অসুবিধা লাগে। এলাকাবাসীর সাথে আলোচনার মাধ্যমে ব্রিজ নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। বিষয়টা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে, বাট এখন পর্যন্ত আমি যতটুকু জানি এলাকাবাসীর পক্ষ থেকে ওই ব্রিজ সম্পর্কে কোনো ধরনের সংস্কারের বিষয়ে আমাদের কাছে আবেদন আসেনি। যদি এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে কোনো আবেদন আসে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সংস্কারের বিষয়ে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব। রাকিব হাসান, মাই টিভি। সরকার আসে, সরকার যায়, কিন্তু নদী ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ঝালকাঠি নলছিটির এলাকার বাসিন্দারা। ঝালকাঠি নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে সরই সুগন্ধা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদী ভাঙনের কারণে শত শত পরিবার ঘরবাড়ি, জমি জমা ও জীবিকা হারাচ্ছে। অনেকে একাধিকবার বসত ভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, অথচ এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। চাঁদপুরের মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুল গনি তপাদার, বিএনপি নেতা মিজানুর রহমান মল্লিক, ইয়াসিন হাওলাদার সহ দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন। খুলনায় খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আজ সকাল 11টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে এই সংলাপ আয়োজন করা হয়। এই সংলাপে খুলনার উন্নয়ন, নাগরিক সেবা, অবকাঠামো, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খুলনাবাসীর প্রত্যাশা ও দাবি প্রার্থীদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি সংসদ সদস্য প্রার্থীরা খুলনার উন্নয়ন বিষয়ে তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। অনুষ্ঠানে রাজনৈতিক সংসদ সদস্য, পদপ্রার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 2025 সালে কর, ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে 1,804 কোটি 47 লাখ টাকা জমা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যা আগের বছরের তুলনায় 5.41% বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি জানান, সেবার মান অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ফলে রাজস্ব আয় উদ্ধৃত উভয় ক্ষেত্রেই ধারাবাহিক সাফল্য অর্জন করেছে বন্দর। 2021 থেকে 2025 সাল পর্যন্ত 5 বছরে গড়ে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে 13.08% এবং রাজস্ব উদ্ধৃতের প্রবৃদ্ধি 18.42%। 2025 সালে
চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় হয়েছে 5,460 কোটি 18 লাখ টাকা, ব্যয় হয়েছে 2,317 কোটি 50 লাখ টাকা। ফলে উদ্বৃত্ত দাঁড়িয়েছে 3,142 কোটি 68 লাখ টাকা, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। সাম্প্রতিক সময়ে চৌদ্দগ্রামের বিভিন্ন জায়গায় ফসলের মাটি কাটা শুরু হয়েছে। এতে করে পরিবেশ ও ফসলের মারাত্মকভাবে ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তাই বিভিন্ন ইউনিয়নে উপজেলা প্রশাসন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনায় অভিযুক্তদেরকে জরিমানা করেন। সহকারী কমিশনার ভূমি চৌদ্দগ্রাম মোহাম্মদ সাফকাত আলীর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। বিভিন্ন ইউনিয়নে আমরা যখন আমাদের কাছ থেকে তথ্যগুলো রয়েছে, গুরুত্বের ভিত্তিতে আমরা আসলে আমাদের অভিযানটি পরিচালনা করি। তো আমাদের গত 5 দিনের যে ধারাবাহিক কার্যক্রম, এই ধারাবাহিক কার্যক্রমের মধ্যে আমরা 3 জন ব্যক্তিকে 3.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের কৃষি। শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁয় প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে কৃষকরা ইরি বোরো রোপণ শুরু করেছে। জেলার বিভিন্ন মাঠে জমি প্রস্তুত রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বর্তমানে শ্রমিক সংকটে বাড়তি মজুরি গুনতে হচ্ছে, অপরদিকে বেশি দামে রাসায়নিক সার কিনতে হচ্ছে বলে জানান কৃষকরা। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন হাফিজা খানম জ্যোতির। নওগাঁ জেলায় চলতি মৌসুমে কাটারিভোগ, জিরাশাহিল, ব্রিয়ার আটা, সুফলতা ও হাইব্রিড জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে। প্রচণ্ড কুয়াশা ও ঠান্ডায় বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর ইরি বোরো আবাদে চারা রোপণে প্রায় 15 দিন দেরি হয়েছে। কৃষকরা জানান, কৃষি কার্ড দিয়ে ডিলারের কাছে সরাসরি মূল্যে স্বল্প সার পাওয়া গেলেও প্রয়োজনীয় চাহিদা পূরণ হচ্ছে না। ফলে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। ভর্তুকি তো আমরা পাচ্ছি না। আমরা সাধারণ কৃষক, যে সার 1050 টাকা, সে সার এখন মনে করেন 1700 টাকা। তাহলে আমরা যে সাধারণ কৃষক, আমরা কিভাবে জমি চাষ করব? ধীরে সস্তা এখনো লাগানো লাগিচ্ছে, সার ফসল পাইলে ব্যবস্থা করে লাগানো হচ্ছে। দাম বেশি হলে কি লাগানো যাবে? কিভাবে আমরা কৃষক আমরা কিভাবে আবাদ করবো? এছাড়া প্রচণ্ড শীতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। পার্বতী বিঘাতে 5000 টাকা বিছন হলে 1 বিঘা মাটি রোপণ হচ্ছে। পার বিঘাতে 20,000 টাকা খরচা, আমরা 20 মণ ধান পাচ্ছি। তাহলে আমরা কৃষকদের কোথায় যায় আমাদের পড়তা হচ্ছে? মানুষ পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট মানুষে ধান লাগাচ্ছে। আপনারা কিভাবে ধান লাগাবে? সার ফসফেটের দাম বেশি। আবহাওয়া অনুকূলে না থাকায় বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চারা রোপণে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষকদের আবহাওয়া বুঝে চারা রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আবহাওয়া খারাপ থাকায় বীজতলা একটু হলুদ হয়ে গিয়েছিল, তবে কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম ইউরিয়া, নন ইউরিয়া সকল প্রকার সার নিয়ে আমরা প্রস্তুত আছি। কোনো প্রকার সারের কোনো অভাব নেই, আমরা কৃষকের পাশে আছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নওগাঁয় চলতি মৌসুমে 1,73,270 হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 11,50,000 টনের বেশি ধান উৎপাদনের আশা রয়েছে। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর এবং পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনার মূল হোতা মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিকেলে শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেছেন জাহাঙ্গীরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। র্যাব একে জানায়, রাতে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। র্যাব একের স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাফিস বিন জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা প্রচেষ্টা এবং চাঁদাবাজি সহ 2 ডজনেরও বেশি মামলা রয়েছে। প্রায়োগিক মাঠ পরীক্ষণের মাধ্যমে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল স্বল্প জীবনকালীন সরিষার জাত সমূহের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের আয়োজন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার পাঁচবাড়ি এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ঈশ্বরদীর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন
ময়মনসিংহ বিনা উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলী, ময়মনসিংহ বিনা কৃষি তথ্য বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান ও পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনার কলমাকান্দায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কলমাকান্দা বাজার ব্যবসায়ীদের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও দুর্গাপুর কলমাকান্দা ১ আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। ৯১-এর জাতীয় সংসদ নির্বাচনে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যটা ছিল এরকম: ওদের হাতে গোলামির জিঞ্জির, আমার হাতে স্বাধীনতার পতাকা। সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া। টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা উদ্বুদ্ধকরণে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণের সাথে অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় হলরুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা ল রিপোর্টার্স ফোরামের উদ্যোগে হোটেল শ্রীমঙ্গল ইনের সহযোগিতায় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। হোটেল শ্রীমঙ্গল ইন ক্যাম্পাসে ঢাকা ল রিপোর্টার্স ফোরামের সভাপতি এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল ইনের চেয়ারম্যান সাইদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াকুব আলী, ল রিপোর্টার্স ফোরামের সহসভাপতি ও বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার, সাধারণ সম্পাদক নিউ এইজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আরাফাত মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন নিউজের জাভেদ আক্তার, চ্যানেল 24-এর মঞ্জুর হোসাইন, বাংলা ভিশনের আব্দুর রহমান, মাই টিভির আরিফ হোসেন সহ ল রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। ঢাকার ধামরাইয়ের সুতিপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই-এর উদ্যোগে ৩ শতাধিক অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় এসডিআই-এর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর জেনারেল সোহেলিয়া নাজনীন হক, সিনিয়র সহকারী পরিচালক ইসমাইল হোসেন ও ধামরাই শাখার জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ সহ আরও অনেকে। ঝিনাইদহে জমজমাট আয়োজন হয়ে গেল পৌষ পার্বণ উৎসব। সকালে শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমিতে এই উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয় ধোয়া ওঠা ভাপা পিঠা, রসের পায়েস, ভেজানো পেঠা, সেমাই পিঠা, ভাপা, মুড়ি, মোয়া, মুরগি খই সহ বাঙালি ঐতিহ্যের নানা পিঠা পায়েস। আর এসব পিঠা পায়েসের স্বাদ নিতে সেখানে ভিড় করে শিশু থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের অভিভাবক ও নানা শ্রেণী পেশার মানুষ এসব পিঠা পায়েসের স্বাদ গ্রহণ করে।